নমস্কার। আজ আপনারা শুনবেন বনফুল রচিত একটি মজার গল্প, শিল্পীর ক্ষোভ। মদন ঘোষাল যদিও জীবনে কোনো কবিতা লেখেননি বা ছবি আঁকেননি, তবু তাকে একজন প্রথম শ্রেণীর শিল্পী বললে অন্যায় হবে না। কারণ তিনি জীবনের প্রতিটি মুহূর্তটিকে শিল্পী জনসুলভ আনন্দ সহকারে উপভোগ করেছেন। অনন্যতাও আছে তাতে। রেশ খেলেছেন, কিন্তু টাকার লোভে নয়। খেলেছেন ওর নাটকীয় উন্মাদনাটা উপভোগ করার জন্যে। জীবনে নর্তকী বিলাস করেছেন বহুবার, কিন্তু নর্তকীকে স্পর্শ করেননি কখনো। মেয়ের বিয়ে দিয়েছিলেন খুব বড় লোকের বাড়িতে। ব্যাংকের অঙ্ক তাকে মুগ্ধ করেনি, করেছিল জামাইয়ের লক্ষ্যভেদের ক্ষমতা। অদ্ভুত রকম অব্যর্থ বন্দুকের লক্ষ্য ছোকরার। শোনা যায় তত্ত্ব করবার সময় বেয়াই মশাইকে লিখেছিলেন, আমি গরিব মানুষ, আপনার মর্যাদা রক্ষা করবার ক্ষমতা নেই আমার। বেশি কিছু পাঠাতে পারলাম না, একটি মাত্র মিষ্টান্ন পাঠাচ্ছি, দয়া করে গ্রহণ করলে বাধিত হব। বেয়াই মশাই চিঠি পড়ে চটে উঠেছিলেন, কিন্তু মিষ্টান্নটি দেখে অবাক হতে হলো তাকে। বিশাল একটা কড়ায় বিরাট একটা পান্তুয়া প্রচুর রসে হাবুডুবু খাচ্ছে। কড়ার আংটায় বাঁশ গলিয়ে 16 জন লোক বয়ে এনেছে। খবর নিয়ে জানতে পারলেন পান্তুয়াটির ওজন 1 মণ। ঘোষাল মশাই দানে চিরকাল মুক্ত হস্ত। দানটা যত নাটকীয় হতো তত আনন্দ হতো তার। পাড়ার এক কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক অর্থ সাহায্য চেয়েছিলেন। মেয়েটি কালো, অনেক টাকা পণ লাগবে। ঘোষাল মশাই অর্থ সাহায্য করলেন না, মেয়েটিকে একেবারে নিজের পুত্রবধূ করে নিলেন। শোনা যায় প্রথম যৌবনে নবপরিণীতা বধূর কাছে চিঠি পাঠাবার জন্যে বহু বিচিত্র বর্ণের শিক্ষিত পারাবত পুষেছিলেন তিনি। পায়রার গলায় চিঠি বেঁধে দিয়ে সেটাকে উড়িয়ে দিতেন এবং আশা আশঙ্কা দোদুল চিত্তে চেয়ে থাকতেন আকাশের দিকে। এরকম নানা গল্প প্রচলিত আছে ঘোষাল মশাইয়ের সম্বন্ধে। তার যা কিছু ছিল খেয়ালের হাওয়ায় রঙিন ফানুসের মতো উড়িয়ে দিয়েছেন তিনি সারা জীবন ধরে। সেদিন ঘোষাল মশাই অতিশয় বিপন্ন মুখে প্রতিবেশী হরেনবাবুর মুখের দিকে চেয়ে বসেছিলেন। কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। তাঁর কাছে টাকা নেই এ কথা কি বলা যায়? আর বললেই বা বিশ্বাস করবে কেন হরেন? চিরকাল টাকা পেয়ে এসেছে সে, কিন্তু সত্যিই আজ তার হাতে টাকা নেই। যা ছিল সব ফুরিয়ে গেছে। বাইরে ঠাট বজায় আছে, কিন্তু ভিতর ফোঁপড়া। সত্যিই আজ তিনি কপর্দক শূন্য। অথচ হরেন অগাধ বিশ্বাস নিয়ে এসেছে। শিল্পী মদন ঘোষাল নাটকীয় পরিস্থিতিটা বেশ উপভোগ করছিলেন মনে মনে। প্রার্থী হরেন চক্রবর্তীর জন্য কষ্ট হচ্ছিল তার, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল ফতুর মদন ঘোষালের জন্যে। কুণ্ঠিত দৃষ্টি তুলে হরেনবাবু আর একবার বললেন, অনেক আশা করে আপনার কাছে এসেছি। বিশ্বাস আছে আপনি অন্তত আমাকে নিরাশ করবেন না। সত্যি বলছি, বড় কষ্টে পড়েছি ঘোষাল মশাই। ঘরে চাল নেই, কাপড় নেই, ছেলেটা অসুখে ভুগছে, ওষুধ কেনবার সামর্থ্য নেই। স্কুলের মাইনে দিতে পারিনি বলে বড় ছেলেটার নাম কেটে দিয়েছে। কি যে করব জানি না। বেশি নয়, গোটা 50 টাকা দিন আমাকে দয়া করে। ফতুর মদন ঘোষাল অপ্রস্তুত মুখে বাইরের দিকে চেয়ে ইতস্তত করতে লাগলেন। তার কাছে 50টা টাকা নেই এ কথা অবিশ্বাস্য। জানালার দিকে চেয়ে গুম্ফ প্রান্ত পাকাতে লাগলেন তিনি। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলেন শিল্পী মদন ঘোষাল। ফতুর মদন কি করে দেখা যাক। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর যখন রূঢ় সত্য কথাটাই মোলায়েম করে বলবার জন্য প্রস্তুত হচ্ছিলেন ফতুর মদন ঘোষাল, তখন রঙ্গমঞ্চে
আর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ময়লা কাপড় পরা গরিব গোছের একটি লোক ঘরে ঢুকে প্রণাম করে দাঁড়াল। বলল, আমি আপনার প্রজা, 50 টাকা খাজনা বাকি ছিল, দিতে এসেছি। ফতুর মদন যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তৎক্ষণাৎ টাকাটা হরেনবাবুর হাতে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। সফল মনোরথ হরেন বাষ্পাকুল নয়নে অস্ফুট কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। সমস্যাটার এমন একটা অরোমাঞ্চকর সমাধান হওয়াতে শিল্পী মদন কিন্তু ভারী দমে গেলেন। প্রজাটির দিকে চেয়ে বললেন, তোমার নাম কি? জনার্দন গোস্বামী। তোমার নাম তো শুনিনি কখনো। কোথায় থাকা হয়? আপনারই আশ্রয়ে। আরও প্রশ্ন হয়তো করতেন তাকে, কিন্তু হন্তদন্ত হয়ে পুরোহিত মশাই প্রবেশ করলেন। সর্বনাশ হয়েছে বাবু, ঠাকুর ঘরে ঠাকুর নেই। হ্যাঁ, সে কি? সিংহাসনের পাশে পড়ে টড়ে যায়নি তো? না, আমি দেখেছি ভালো করে। আর একবার দেখুন গিয়ে। পুরোহিত চলে গেলেন। পূর্বপুরুষের প্রতিষ্ঠিত সোনার তৈরি জনার্দন। সঙ্গে সঙ্গে একটা কথা মনে হওয়াতে শিল্পী মদন ঘোষালের সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ বয়ে গেল যেন। গৃহদেবতা জনার্দন ঠাকুর সিংহাসনে নেই, প্রজাটির নাম জনার্দন গোস্বামী। ফতুর মদন ঘোষালের অবস্থা দেখে তবে কি স্বয়ং জনার্দন? আর ভাবতে পারলেন না তিনি। চোখের দৃষ্টি জল জল করে উঠল, থরথর করে কেঁপে উঠল নিচের ঠোঁটটা। ঘাড় ফিরিয়ে দেখলেন প্রজা জনার্দন চলে গেছে। তাড়াতাড়ি বারান্দায় বেরিয়ে এসে এদিক ওদিক চেয়ে দেখলেন, না, নেই, চলেই গেছে। পুরোহিত মশাই ফিরে এলেন। তার মুখে হাসি। ঠাকুর পাওয়া গেছে। গিয়ে দেখেন ঠিক সিংহাসনের উপরেই বসানো আছে। হেসে বললেন, হ্যাঁ, আমার বিশ্বাস মন্টুবাবু তুলে নিয়েছিলেন। জনার্দনের উপর ওর ভারী লোভ, আমার কাছে একদিন চেয়েও ছিলেন। মন্টু মদন ঘোষালের নাতি, বয়স 5 বছর। শিল্পী মদন ঘোষাল তখন উত্তেজনার তুঙ্গে আরোহণ করে বসে আছেন। বললেন, মাধব গোমস্তাকে ডেকে দিন তো একবার। একটু পরেই মাধব গোমস্তা এলো। মাধব, দেখো তো, জনার্দন গোস্বামী নামে কি আমাদের প্রজা আছে কোনো? আমার তো যতদূর মনে পড়ছে ও নামের কেউ নেই। দেখি। মাধব চলে গেল। পরবর্তী দৃশ্যের অপেক্ষায় উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করতে লাগলেন মদন। কেবলই তার মনে হতে লাগলো নাটকটা বেশ জমেছে, শেষ পর্যন্ত কি হয়। মাধব ফিরে এসে বললে, আগে হ্যাঁ, জনার্দন গোস্বামী নামে আছে একজন প্রজামহলে। আছে? ভালো করে দেখেছো তুমি? আগে হ্যাঁ, তার 50 টাকা খাজনাও বাকি আছে। উত্তপ্ত কণ্ঠে ধমক দিয়ে বললেন মদন, খাজনা বাকি আছে কিনা তা তো দেখতে বলিনি তোমায়। ও নামের কোনো লোক আছে কিনা? আছে। ভালো করে দেখেছো তো? দেখেছি। আচ্ছা, যাও তবে। ক্ষুব্ধ হয়ে বসে রইলেন মদন ঘোষাল। আজকাল আর নাটক জমে না। ঠিক সময়ে কিছুতেই যেন তালটি পড়ে না আজকাল। সবই কেমন যেন পানসে গোছের। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।